বসো। হ্যাঁ, তোমাকে আমি ডেকেছিলাম, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলুন স্যার। সেদিন নার্সিংহোমে কি ঘটলো সব তো দেখলে, সব তো তোমার চোখের সামনেই ঘটলো। হ্যাঁ স্যার, আমাদের এই নার্সিংহোমে এরকম একটা কাণ্ড ঘটে যাবে আমার কল্পনার বাইরে ছিল স্যার। আমাদেরও সকলেরই কল্পনার বাইরে, তবু ব্যাপারটা ঘটলো। আর পেশেন্ট পার্টি কার বিরুদ্ধে অভিযোগ আনলো? ডক্টর দেব রায়ের বিরুদ্ধে, যার সার্জন হিসেবে ডাক্তারি মহলে যথেষ্ট সুনাম রয়েছে। সেজন্যই আমারও আরো খুব বাজে লেগেছিল স্যার। আমাদের সকলেরই খুব বাজে লেগেছে, তবু তো ঘটনাটা ঘটেছে। আর এই পেশেন্টের মৃত্যুটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। দেখো, যে পেশেন্ট 10 মিনিট আগে একদম ঠিক ছিল, 10 মিনিট পরে সে মরে গেল, ব্যাপারটা অদ্ভুত না? আমি পেশেন্টের দায়িত্বে থাকা সিস্টারের সঙ্গে কথা বলেছি, তারও কিন্তু ব্যাপারটা অদ্ভুত লাগছে। আচ্ছা স্যার, এই পেশেন্টের মৃত্যুটা কি আপনার কাছেও অস্বাভাবিক বলে মনে হয়? জানি না, মানে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত তো কিছু নিশ্চিত করে বলা সম্ভব না, তাই না? স্যার, পোস্টমর্টম রিপোর্টে যদি কোনো গন্ডগোল বেরোয় তাহলে তো... সেটাই তো আমি ভাবছি। আচ্ছা সন্দীপ, তোমার এই নার্সিংহোমের ঘটনাটার ব্যাপারে কাউকে সন্দেহ হচ্ছে? স্যার, আমার সন্দেহ হওয়ার তো কোনো স্কোপ নেই। আমি তো অফিসিয়াল কাজ করি, ওয়ার্ডে যাতায়াত তো প্রায় নেই বললেই চলে। সেটা আমি জানি, কিন্তু তুমি তো সারাক্ষণ নার্সিংহোমেই থাকো, তোমার কি আলাদা করে কাউকে সন্দেহ হচ্ছে? আচ্ছা, সন্দেহ বলতে আপনি বলছেন যদি কেউ ইচ্ছে করে পেশেন্টকে মেরে ফেলে থাকতে পারে এই নার্সিংহোমে? না স্যার, আমার মনে হয় না এই নার্সিংহোমে সেরকম কেউ আছে বলে। সেদিন তুমি কোথায় গিয়েছিলে? ঘটনাটার পর নার্সিংহোমে তো তোমাকে আমি আর দেখতে পেলাম না। হ্যাঁ স্যার, আমি ছিলাম না। কোথায় গিয়েছিলে? বাড়ি গিয়েছিলে? কই, আমাকে তো তুমি বলে গেলে না। না স্যার, আপনি ব্যস্ত হয়ে পড়লেন তো, তাই আপনাকে বিরক্ত করিনি। বাড়ি যাইনি স্যার, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। ব্যক্তিগত কাজ? না মানে... সন্দীপ, আমার কাছে খবর আছে এই নার্সিংহোমের গন্ডগোলটার মধ্যে পেশেন্ট পার্টির সঙ্গে নাকি গজেনের লোকও ছিল। গজেনের লোক ছিল? স্যার না স্যার, আমি ঠিক জানি না স্যার, আমি তো ঠিক সেভাবে লক্ষ্য করিনি। আমার কাছে খবর আছে ছিল। দেখো, এরকম তো হতে পারে যে গজেনের লোকেরাই প্ল্যান করে নার্সিংহোমের এই গন্ডগোলের ঘটনাটা ঘটিয়েছে। স্যার, প্ল্যান করে? হতে তো পারে। দেখো, ওরা হচ্ছে ডক্টর দেব রায়ের অপোজিশন পার্টি। তো ডক্টর দেব রায়ের নার্সিংহোম, সুনাম, এসবের ক্ষতি হলে স্বাভাবিকভাবেই ওদের লাভ হবে, তাই তো? শোনো, এ ব্যাপারে যদি তুমি কিছু জানতে পারো আমাকে অবশ্যই জানিও, কেমন? ঠিক আছে স্যার, আমি কিছু জানতে পারলে নিশ্চয়ই জানাবো। ওকে, তুমি এখন যেতে পারো। তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সন্দীপ, তুমি মিথ্যে কথা বলছো। তোমাকে অবিশ্বাস করতে আমার খারাপ লাগে, কিন্তু বিশ্বাসও তোমাকে আমি আর করতে পারছি না। এবার থেকে তুমি আমার কড়া নজরে থাকবে, সত্যি সত্যি কড়া নজর।
করছো? কাজ করছি। এত রাত্রে এসব কি কাজ করছো তুমি? জানো তো রুদ্র, যাদের বেঁচে থাকার কোনো কারণ নেই তারা কাজের মধ্যে ব্যস্ত থেকে বেঁচে থাকার কারণ খোঁজে। মরতে যারা ভয় পায় তারা কি বা কোনটা বলো? এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? উল্টোপাল্টা কথাই যে মুখে আসছে, কি করব বলো? সোজা কথা যে বলতেই ভুলে গেছি আমি। বিয়ের পর থেকে কোনোদিনও তো সোজা পথে হাঁটলাম না। আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলো কেন বলো তো? কি করবো বলো? কেন আমার সাথে ভালোবেসে কথা বলতে তোমার ইচ্ছে করে না? আগে করতো, এখন আর করে না। কেন কেন করে না? কারণ আমি ভুল করে বালির ঘর বানাবার চেষ্টা করছিলাম, আর ভুলে গেছিলাম যে সময়ের ঢেউ এসে সেই ঘরটাকে ভেঙে চুরমার করে দেবে। আমি বারবার সুখের স্বপ্ন দেখতে চাই না রুদ্র, চাই না। আমি বলতে পারো কেন বারবার আমি কষ্ট পাবো? আমি তোমায় কষ্ট দিতে চাই না তুমি, কিন্তু চাই না কেন আমি বারবার তোমায় কষ্ট দিই। দোয়েল, আই প্রমিস। আমি তোমার প্রমিসকে বিশ্বাস করি না রুদ্র, করি না। হ্যালো, হ্যাঁ ধরুন দিচ্ছি। দোয়েল, তোমার ফোন। কে? কথা বলেই দেখো কে। হ্যালো। হ্যাঁ দোয়েল, আমি। ও হ্যাঁ বলুন ডক্টর শতপথী। না, কাল সকালে আমি মিস্টার অধিকারীকে চেক আপ করতে যেতে পারবো না, একটা কাজ পড়ে গেছে। হ্যাঁ, কাল বিকেলে যাব। ওকে ওকে, ঠিক আছে, রাখি তাহলে। গুড নাইট। গুড নাইট। এটা সেই জায়গায় মনে আছে? ভালো হয়েছে না ছবিগুলো? খুব সুন্দর আছে। আমি কি ভাবছি জানো, কলকাতায় ফিরে গিয়ে এগুলো তো প্রিন্ট করাবোই। এই সমস্ত ছবি প্রিন্ট করাবে? সব ছবি প্রিন্ট করাবো, আর আমাদের ঘরের দেয়ালে সব টাঙিয়ে রেখে দেবো ল্যামিনেট করে। ভালো হবে না? আর যেটা করব সেটা হচ্ছে স্পেশালি এই ছবিটা তো করতেই হবে। কোন ছবিটা? কোনো উপায় নেই। না না, তোমার না দেখলেও চলবে। আমি বলছি না না, দেখো না বন্ধু, দেখো না। কেন দেখবে? না, আমি কেন দেখবো। তুমি? এই না, কেন? না, ওই ছবিগুলো দেখালে না আমি লজ্জায় মরে যাবো। এই খালি বাজে কথা না তোমার? কেন? আমি মরে গেলে তোমার কি? আমার কি? আমি তোমার ভালোবাসি না। তুমি আমাকে কেন এত ভালোবাসো শুধু? কি করবো বলো, তোমাকে দেখি না ভালোবেসে থাকা যায়? আচ্ছা, সবাই সবার বউকে এত ভালোবাসে? কে জানে, আমি তো বাসি। তোমার অপর্ণা কি এমন যে তুমি তাকে এত ভালোবাসো? তুমি তুমি একদম আলাদা, তোমার তুলনা হয় না। তুমি নিজেই তোমার তুলনা, তুমি নিজে নিজের পরিপূরক, তুমি অদ্বিতীয়া, তুমি সত্যি আলাদা। সৈকত, সৈকত, আমি তোমার অপর্ণা হয়েই থাকতে চাই। সবার ভিড়ে আমি মিশে যেতে চাই না জানো।
সবার থেকে আলাদা হয়ে থাকতে চাই, আর তার জন্য কি? তার জন্য আমি চাই আমার আলাদা একটা পরিচয় হোক। আমি চাই আমার নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে আমি যে কোনো কাজ করি। কাজ? কি কাজ করতে চাও তুমি? যে কোনো কাজ, যে কাজ সম্মানের সঙ্গে করা যায়। যদি আমি আবার স্কুল জয়েন করি। স্কুল জয়েন করবে? এখান থেকে ফেরার পর তুমি তো নিশ্চয়ই অফিস নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি সারাদিন বাড়িতে কি করব? আই প্রমিস আমি সংসারকে একটু অবহেলা করব না। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু তোমার কি সত্যি কাজ করা খুব দরকার আছে অপর্ণা? ওই যে বললাম তোমাকে, নিজের একটা আলাদা পরিচয় করব, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছে তাহলে এটাই হবে। সত্যি? সত্যি। থ্যাংক ইউ সৈকত, থ্যাংক ইউ Most welcome. থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আবার কিসের কিন্তু? তোমার বাড়ির লোক যদি আপত্তি করে? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, বাড়ির লোকের সঙ্গে না হয় আমি কথা বলবো, আমি তো তাদের চিনি। চিন্তা করো না, আমি বোঝাবো ঠিক মতন। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। কিন্তু আমার একটা জিনিস চাই। কি চাই বলো না, তুমি যা চাও আমি সব দিতে রাজি। ভেবে বলছো তো কথাটা? আচ্ছা সৈকত, এটা নিয়ে এত ভাবাভাবির কি আছে? আমি বলছি তো তোমার যা চাই, আমি এত খুশি না, আমি সব কিছু দিতে রাজি। বাবা রে, সত্যি? সত্যি। তাহলে বলে ফেলি, আমার 24 ঘন্টায় ঠিক 24টা চাই। অসভ্য একটা। সৈকত, আচ্ছা রাই, ওই তোমার যে ইন্টারভিউর ব্যাপারে দেখা করতে যাওয়ার কথা ছিল, সেটা কি হলো? গেছিলাম তো, তোমাকে বলা হয়নি তাই না? না, আমাকে কিচ্ছু বলনি তুমি। সে আর কি বলবো তোমাকে বাবা, সে কথা মনে পড়লে এখনো আমার ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কত বড় দোকান, কি নেই ওর মধ্যে? যা চাইবে তুমি তাই পাবে বাবা। তার মধ্যে কত আলো, কত লোকজন, আমি তো ঢুকতে গিয়েই ভয়ে থমকে গেছি। তার মধ্যে সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর সুন্দর ড্রেস পরে কি সুন্দর সুন্দর ইংলিশে হিন্দিতে কথা বলছে। আচ্ছা রাই, ডিপার্টমেন্টাল স্টোরগুলো তো এরকমই হয়, এতে এত ভয় পাওয়ার কি আছে? আর ওখানকার ছেলেমেয়েরাও এরকম স্মার্ট হয়, ইংরেজিতে হিন্দিতে কথা বলে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, এইসব দেখে তুমি আর ভয় ভেতরে ঢুকলে না? কি করে ভেতরে ঢুকবো? আচ্ছা ধরো আজকে যদি কাকিমার ভাইপোর জন্য আমার চাকরিটা হয়ে যেত, আমি কি ওই মেয়েদের মতো স্মার্ট হতে পারতাম? ইংলিশে হিন্দিতে কথা বলতে পারতাম বলো? রাই, কাজ করতে করতে তোমারও প্র্যাকটিস হয়ে যেত, এগুলো তো প্র্যাকটিসের ব্যাপার। তুমি ওদের মতো স্মার্ট হয়ে যেতে, ইংরেজিতে হিন্দিতে কথা বলতে পারতে। আর তাছাড়া সবার সঙ্গে তো আর ইংরেজিতে হিন্দিতে কথা বলতে হয় না, বাঙালিদের সঙ্গে বাংলায় কথা বললেই হয়। দেখো ওসব দোকানে কত জিনিস, কোন জিনিসটা কোনখানে আছে সেটা জানতেই তো আমার মাস কাবার হয়ে যেত, আমি কাজ করতাম কি করে? হ্যাঁ ঠিকই বলেছ, তাও তুমি একবার দেখা করে আসতে পারতে। কি হলো, চুপ করে গেলে যে? না না, কিচ্ছু হয়নি, এমনি। আমি ওদের সাথে কথা বলিনি বলে তোমার খারাপ লেগেছে? না, আমার খারাপ লাগবে না, আমি তো আর তোমাকে ওদের সঙ্গে দেখা করতে বলিনি। তুমি নিজের ইচ্ছায় গেছিলে, বরং আমি তো চাই যে তুমি কাজ করো না। আমি শুধু ভাবছি একটা কথা, এই পরীক্ষার ফিসটা আমি জোগাড় করবো কি করে, সংসারটা চলবে কি করে। আমি চাকরিটা করলে খুব ভালো হতো বলো? আমি তো সে কথা বলিনি। যাই হোক, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব, জোগাড় হয়ে যাবে টাকা পয়সা। রাত হয়েছে,
শুয়ে পড়ো। তুমি শোও, আমি পরে শুচ্ছি। সত্যি তো, আমি ভেতরে ঢুকে সাহস করে একবার ওদের সাথে কথা বলতেই পারতাম। এখন সংসার চলবে কি করে? তার উপর কৃষাণুর পরীক্ষার ফিজের অতগুলো টাকা, ওই টাকা তো জোগাড় করতেই হবে, নইলে তো পরীক্ষায় দিতে পারবে না। কি করি আমি এখন? এই সোনার রিং দুটো তো আছে, এই রিং দুটো যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে তাহলে কত টাকা হবে?